হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে। অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ না করে। কারণ দেখো, আজকের কিন্তু সম্পূর্ণ যে প্র্যাকটিস সেটটি আলোচনা করব, সেই প্র্যাকটিস সেটটি কিন্তু আমরা দেখো সিটেট 2011 জুন মাসের যে সকল প্রশ্নগুলো এসেছিল সিটেটের, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকের আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণ কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দেবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ওকে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিটিটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আজকের আমরা। কারণ দেখো, তোমরা অবশ্যই দেখছো যে 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সম্পূর্ণ কিন্তু সিটেটের আদলে। আর সেই রকমভাবে কিন্তু আমাদের ডব্লিউবি টেটের সিলেবাসটা অবশ্যই করে তৈরি করা হয়েছে। তো তাই সিটেটের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। আর দেখো, প্র্যাকটিস সেট 6 এর আগে কিন্তু আমরা অবশ্যই করে 5টা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা আমার প্লেলিস্টটিকে দেখে নিতে পারো অবশ্যই করে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। অবশ্যই করে প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অবশ্যই মিস করে যেতে পারো। চলো শুরু করি, কি কি প্রশ্ন রয়েছে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, শিক্ষায় ক্যারিকুলাম শব্দটি বোঝায়। দেখো, ক্যারিকুলাম শব্দটি বোঝায়, ক্যারিকুলাম শব্দটি কি বোঝায়? ক্যারিকুলাম মানে অর্থাৎ আমরা জানি কি একটা পাঠ্যক্রম, ওকে। সেই পাঠ্যক্রমটা কি থাকে, অর্থাৎ সেই পাঠ্যক্রমের মধ্যে কিছু প্রোগ্রাম ইনস্টলিং করা থাকে, মানে কিছু পড়া বা কোনো বিষয়বস্তু তার মধ্যে ইনপুট করা থাকে, এবং সেগুলো কিন্তু প্রতিদিনের শিক্ষার্থীদেরকে আমরা সেটা পড়াই বা সেই বিষয়গুলিকে অনুভব করে তাদেরকে আমরা বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করি। এবার দেখো অপশান কি কি বলেছে, দেখো শেখানোর পদ্ধতি, শেখানোর বিষয়বস্তু। তাহলে শিক্ষার ক্যারিকুলাম শব্দটি হচ্ছে শেখানোর পদ্ধতি বা শেখানোর বিষয়বস্তু। তারপরে দেখো প্রোগ্রাম, যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে। তারপরে দেখো মূল্যায়ন প্রক্রিয়া, পাঠ্য উপাদান ক্লাসে ব্যবহার করা হবে। দেখো, এই যেটা হচ্ছে কি ক্যারিকুলাম, যেটা সেটা অবশ্যই করে কিন্তু পাঠ্য উপাদান ক্লাসে ব্যবহার করা হবে। এটা কিন্তু অবশ্যই একটা সঠিক উত্তর। কিন্তু দেখো, এখানে যতগুলো আমরা অপশান দেখি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকটা সঠিক, অর্থাৎ কাউকে কিন্তু বাদ দেওয়া যায় না। পরস্পর যেন একটা ক্লোজ রয়েছে, কেউ 20%, কেউ 30%, কেউ 50%, এইভাবে কিন্তু প্রশ্নের উত্তরগুলো আসে, ওকে। তো অবশ্যই কি আমাদেরকে সব থেকে সঠিক যেটা, সেটাকে কিন্তু বেছে নিতে হবে। দেখো, মূল্যায়ন প্রক্রিয়া ক্যারিকুলামের মধ্যে দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া করা হয়, কিন্তু এটাকে আমরা এই ক্যারিকুলাম শব্দটি মূল্যায়ন প্রক্রিয়া হিসেবে আমরা ধরতে পারবো না, ওকে। এবার দেখো, পাঠ্য ক্লাসে বলছে ব্যবহার করা হবে। হ্যাঁ, অবশ্যই পাঠ্য ক্লাসে ব্যবহার করা হতে পারে, কিন্তু এটা কি সঠিক হবে? তারপরে দেখো শেখানো পদ্ধতি, অর্থাৎ ক্যারিকুলামের মধ্যে শেখানোর পদ্ধতিটা কি থাকে না, শেখানোর পদ্ধতিটা কিন্তু ক্যারিকুলামের মধ্যে থাকে না। শেখানোর যে পদ্ধতি কিন্তু একটা আলাদা হয়, আর শেখানোর বিষয়বস্তুটা কিন্তু সেখানে থাকতে পারে, এটা কিন্তু হতে পারে। আর একটা জিনিস দেখো, প্রোগ্রাম বা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে। দেখো, এইটা হচ্ছে প্রোগ্রাম যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে। দেখো, অবশ্যই করে কিন্তু এই ক্যারিকুলাম অর্থাৎ শুধু যে পাঠ্য অর্থাৎ বইয়ের মধ্যে যেটা আছে সেটা যে ক্যারিকুলামের মধ্যে রয়েছে সেটা কেবলমাত্র ক্যারিকুলাম সেটা নয়। দেখো, এমন কিছু প্রোগ্রাম যেগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রতিদিন, অর্থাৎ সেই পাঠ্য বইয়ের বাইরেও এমন কিছু ক্যারিকুলাম থাকতে পারে যেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। অর্থাৎ দেখো, এমন কিছু প্রোগ্রাম শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে। এইটা হচ্ছে কি সবথেকে কিন্তু 100% অ্যান্সার অবশ্যই করে হয়ে যাবে, ওকে। এটা হচ্ছে সবথেকে 100% অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো, দেখো প্রোগ্রাম যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে, ওকে। চলো নেক্সট। পরেরটা কি বলছে, দেখো নিম্ন শ্রেণীতে শিক্ষাদানের প্লেওয়ে পদ্ধতি। দেখো, প্লেওয়ে পদ্ধতিটা কি আগে আমাদেরকে জানতে হবে। এবার 4টে অপশন দিয়েছে কি কি, দেখো শারীরিক শিক্ষা কার্যক্রমের তত্ত্ব, শিক্ষাদানের পদ্ধতি নীতি, বিকাশ ও বৃদ্ধির মানসিক নীতি, শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতিগুলির উপর ভিত্তি করে। এবার দেখো, নিম্ন শ্রেণীতে শিক্ষাদানের প্লেওয়ে পদ্ধতি, অর্থাৎ প্লেওয়ে অর্থাৎ যে সকল, প্লে মানে খেলা, তাহলে প্লেওয়ে অর্থাৎ খেলার মধ্য দিয়ে যে সকল কিন্তু শিক্ষাদান করা হয়, তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের কি হয়, বৃদ্ধি হয়,
বিকাশ হয়, তাদের মানসিক দিকের পরিবর্তন হয়, দৈহিক দিকের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, দেখো শারীরিক শিক্ষা কার্যক্রমের তত্ত্ব কেবলমাত্র শারীরিক শিক্ষার কার্যক্রমের তত্ত্ব না, প্লে ওয়ের মধ্যে তাদের কিন্তু একটা সামাজিকতা বোধ গড়ে তুলছে। যখন হচ্ছে কি অনেক শিক্ষার্থীদের মধ্যে একটা খেলা হয়, তাদের মধ্যে আদান প্রদান হয়, তাদের মধ্যে একটা কিন্তু সামাজিকতা বোধ গড়ে ওঠে, তাহলে কেবলমাত্র কিন্তু শারীরিক কার্যক্রম তত্ত্ব হতে পারে না। তাহলে এটাকে আমরা এলিমিনেট করব। শিক্ষাদানের পদ্ধতি নীতি, শিক্ষাদানের পদ্ধতি নীতি কিন্তু প্লে পদ্ধতি, কেবলমাত্র যে শিক্ষাদানের পদ্ধতি নীতি সেটা কিন্তু নয়। তারপর বিকাশ ও বৃদ্ধির মানসিক নীতি, অবশ্যই দেখো এখানে কিন্তু বিকাশ হচ্ছে, তারপরে বৃদ্ধির একটা মানসিক নীতি হচ্ছে, তারপর শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতিগুলির উপর ভিত্তি করে। দেখো সমাজতাত্ত্বিক নীতিগুলির উপর ভিত্তি করে কেবল তা নয়, অবশ্যই কিন্তু বিকাশ এবং বৃদ্ধির একটা মানসিক নীতি হচ্ছে কি প্লেওয়ে পদ্ধতি। এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে, দেখো বিকাশ ও বৃদ্ধির মানসিক নীতি। চলো নেক্সট বলেছি কি, দেখো একটি ছোট্ট শিশু অতীতের মতো একই পরিস্থিতিতে তার দ্বারা তৈরি প্রতিক্রিয়ার ভিত্তিতে একটি নতুন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানায়। এটি তাহলে দেখো একটা ছোট্ট শিশু অতীতের একই পরিস্থিতি, অর্থাৎ অতীতে সে কিন্তু সেই রকম বিষয়টা সে শিখেছিল, সেই পরিস্থিতির দ্বারা তৈরি কোনো প্রতিক্রিয়ার ভিত্তিতে একটা আবার নতুন পরিস্থিতি, অর্থাৎ আগে যেটা শিখেছিল সে সেটা কিন্তু পরে এসে আবার সেটা তার যে শেখার যে বিষয়টা সে কিন্তু সেখানে আবার প্রভাবিত করছে সেই জায়গাটা থেকে। তাহলে এখানে কি হবে, দেখো শেখার সাদৃশ্যের আইন, শেখার প্রভাব আইন, শেখার প্রক্রিয়ার মনোভাব আইন, তারপরে দেখো শেখার প্রস্তুতির আইনের সাথে সম্পর্কিত। দেখো প্রস্তুতি কিন্তু নয়, যেহেতু সে আগে সেটা সেই পরিস্থিতিতে সে কিন্তু প্রতিক্রিয়া করেছিল, তাহলে সেখানে সে শিখে গেছে, তারপরে কিন্তু আবার সে নতুন পরিস্থিতি সেটাকে অ্যাপ্লাই করছে, অর্থাৎ তার মানে তার একটা প্রভাব হচ্ছে সেখানে। তাহলে প্রস্তুতির আইন কিন্তু হতে পারে না, প্রস্তুতির আইনটা আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। শেখার প্রক্রিয়ার মনোভাব আইন, এটাও নয়। এবার দেখো সাদৃশ্যের আইন, অর্থাৎ আগে যেটা শিখেছিল সে সেটা এখন সেই নতুন পরিস্থিতিতে সেটাকে অ্যাপ্লাই করছে, সাদৃশ্যের আইন। আর একটা দেখো শেখার প্রভাব আইন, অবশ্যই এখানে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে কি শেখার প্রভাব আইন, অর্থাৎ সে আগে যে শিখেছিল সেই পরিস্থিতিতে যাকে শিখেছিল তার প্রভাব কিন্তু একটা নতুন পরিস্থিতিতে এসে পড়ছে। ওকে, চলো নেক্সট দেখো ডিসলেক্সিয়া কি, মানসিক ব্যাধি, গাণিতিক ব্যাধি, পড়ার ব্যাধি, আচরণ ব্যাধির সাথে সম্পর্কিত। অবশ্যই তোমরা জানো ডিসলেক্সিয়া হচ্ছে কি পড়ার ব্যাধির সাথে সম্পর্কিত, তাহলে সঠিক উত্তর ঠিক গেল কি পড়ার ব্যাধি। আর লেখার সঙ্গে সম্পর্কিত কি রয়েছে না, লেখার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ডিসগ্রাফিয়া এবং ক্যালকুলেট, অর্থাৎ গণনার ক্ষেত্রে রয়েছে কি ডিসক্যালকুলিয়া। ওকে, চলো নেক্সট 5 নম্বর কি বলছে, দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত। দেখো অন্যান্য সাধারণ শিশুদের সাথে বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য উদ্ভাবিত পদ্ধতি দ্বারা বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষকদের দ্বারা। দেখো যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রদান করা উচিত যখন বলবে, আমরা তখন অবশ্যই ধরে নেব কি যে বিশেষ শিক্ষা বিদ্যালয়ের জন্য শিশুদের জন্য কিন্তু একটা বিশেষ শিক্ষণ পদ্ধতি থাকবে, সেখানে বিশেষ শিক্ষকদের দ্বারা পড়ানো হবে। কিন্তু দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিন্তু সকল সাধারণ শিশুদের সাথে কিন্তু পড়াতে হবে, এটাই হচ্ছে কি মূল বিষয়। তাহলে কি হবে, তাদের মধ্যেও কিছু যে ফাঁক ফোকরগুলো রয়েছে তারা যেমন সেগুলো শিখবে, এবং তাদের সঙ্গে থাকতে থাকতে কিন্তু অন্যান্য যে সকল শিশুরা রয়েছে তাদের কিন্তু একটা টেন্ডেন্সি আলাদা হয়ে যাবে। অবশ্যই কিন্তু তারাও তাদের মধ্যে দিয়ে বিভিন্ন কিছু শিখতে পারবে, এবং তারা কিন্তু হীনমন্যতায় ভুগবে না যে ওরা ভালো আমরা খারাপ, ওদেরকে আলাদা করে কোনো রকম কিছু করা হচ্ছে। তাহলে এই যে জায়গাটা কিন্তু একটা একে অপরের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী ভাব কিন্তু আর থাকবে না। ওকে, তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সবসময় কি অন্যান্য সাধারণ শিশুদের সাথে কিন্তু অবশ্যই করে তাদের শিক্ষা প্রদান করা উচিত। ওকে, চলো নেক্সট দেখো 6 নম্বর কি বলছে, মূল্যায়ন একটি উপযোগী এবং আকর্ষণীয় প্রক্রিয়া। মূল্যায়ন একটি উপযোগী এবং আকর্ষণীয় প্রক্রিয়া এক সম্পর্কে সতর্ক হওয়া উচিত। তাহলে এর সম্পর্কে সতর্ক হওয়া উচিত। কোনটা সতর্ক হবে, দেখো বিভিন্ন ছাত্রদের মধ্যে তুলনা করা, ছাত্রদেরকে বুদ্ধিমান বা গড় হিসাবে লেবেল করা, তারপরে দেখো তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় ব্যবহার করে ক্লাস্টিক এবং কো-ক্লাস্টিক সীমানা পেরিয়ে শিক্ষার্থীর শেখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রযুক্তিগত ভাষা ব্যবহার করে। এবার কোনটার বিষয়ে সতর্ক হওয়া উচিত, দেখো ছাত্রদের মধ্যে আপনি তুলনা অবশ্যই কিন্তু করতে পারবেন না, ও পড়াশোনা করছে তুমি কেন করছো না, দেখো ও কত সুন্দর ভালোভাবে পড়াশোনা করছে তুমি পড়াশোনা করো, তাহলে এই যে তুলনার মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা পরিবর্তন আনা যায়। ওকে,
তারপরে দেখো তথ্য সংগ্রহের বিভিন্ন উপায়, কলাস্টিক ও কোকলাস্টিক সীমানা পেরিয়ে শিক্ষার্থীদের শেখার বিষয়, এটাও কিন্তু একটা আকর্ষণীয় বিষয় হতে পারে। তারপরে দেখো প্রতিক্রিয়া জানাতে প্রযুক্তিগত ভাষা ব্যবহার, অবশ্যই কিন্তু প্রতিক্রিয়া জানাতে প্রযুক্তিগত ভাষা ব্যবহার অবশ্যই করা দরকার, মূল্যায়নকে একটি উপযোগী আকর্ষণীয় প্রক্রিয়া করার জন্য। কিন্তু দেখো যেটা করা দরকার হয় না সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের কি লেভেল করা, অর্থাৎ শিক্ষার্থীদের কোন লেভেলে রয়েছে, হ্যাঁ, তাদেরকে একটা তারা যে বুদ্ধিমান বা গড় হিসেবে কিন্তু তাদেরকে লেভেল করা একটা আকর্ষণীয় প্রক্রিয়া নয়, এখানে মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় প্রক্রিয়া নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কি, দেখো ছাত্রদেরকে বুদ্ধিমান বা গড় শিক্ষার্থী হিসেবে লেভেল করা, এটা কিন্তু এর ক্ষেত্রে সতর্ক হতে হবে। দেখো প্রশ্নগুলো কিন্তু একটু অন্য ধরনের হবে, আগে প্রশ্নগুলোকে বুঝতে হবে, তারপরে কিন্তু উত্তরগুলো করতে হবে। ওকে, চলো নেক্সট 7 নম্বর কি বলছে দেখো, প্রতিভাধর হওয়া লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয় না কি, ড্যাশ ড্যাশ প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। তাহলে আমরা দেখব যে প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে কোনগুলো বিবেচিত হয়। দেখো সৃজনশীল ধারণা, অন্যদের সাথে লড়াই করা, অভিব্যক্তিতে অভিনবত্ব, কৌতূহল। অবশ্যই দেখো যারা সৃজনশীল প্রতিভাধর শিক্ষার্থী হবে তাদের মধ্যে অবশ্যই কৌতূহল থাকবে, অভিনবত্ব অবশ্যই থাকবে। ওকে, তারপরে দেখো সৃজনশীল ধারণা অবশ্যই কিন্তু থাকবে, কিন্তু যে অন্যদের সাথে লড়াই করার যে বিষয়টা এটা কিন্তু কোনোভাবেই থাকবে না। তাহলে কিন্তু সঠিক উত্তরটি কি হবে দেখো, 2-এরটা, অর্থাৎ অন্যদের সাথে লড়াই করা কিন্তু প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত কোনোভাবেই হতে পারে না। ওকে, চলো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, শিশুরা সক্রিয়ভাবে তাদের গঠন করে বিশ্বের বোঝার জন্য একটি বিবৃতি। তাহলে কি শিশুরা সক্রিয়ভাবে তাদের গঠন করে বিশ্বের বোঝার জন্য একটি বিবৃতি, এই বিবৃতি কে করেছিলেন দেখো, পাইজেট, প্যাভলভ, কোহলবাক, স্কিনার। দেখো শিশুরা সক্রিয়ভাবে তাদের গঠন করে বিশ্বের বোঝার জন্য, এটা হচ্ছে কি অবশ্যই কে, পাইজেট কিন্তু এই বিবৃতিটি করেছিলেন। ওকে, চলো নেক্সট। তারপর দেখো কৃতিকা যে বাড়িতে বেশি কথা বলে না, অর্থাৎ কৃতিকা বলে একজন মেয়ে রয়েছে, সে বাড়িতে বেশি কথা বলে না, স্কুলে অনেক কথা বলে। এটা দেখায় যে, এটা কি দেখাচ্ছে দেখো, স্কুলে বাচ্চাদের অনেক কথা বলার সুযোগ দেয়, শিক্ষকের দাবি যে বাচ্চাদের স্কুলে অনেক কথা বলা উচিত, সে তার বাড়ির মোটে পছন্দ করে না, তার চিন্তা স্কুলে স্বীকার করা হয়। দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা মনে হচ্ছে তোমাদের কি বলো, অবশ্যই করে দেখো স্কুল বাচ্চাদের অনেক কথা বলার সুযোগ দেয়, হ্যাঁ অবশ্যই এখানে সুযোগ দেয়, ঠিক আছে। তারপরে দেখো শিক্ষকদের দাবি যে বাচ্চাদের স্কুলে অনেক কথা বলা উচিত। দেখো বাচ্চারা কেবলমাত্র যে স্কুলে অনেক কথা বলবে তা নয়, বাচ্চাদেরকে সবসময় খোলামেলাভাবে কথা বলতে দেওয়া উচিত। তাহলে এটা হচ্ছে কেবলমাত্র শিক্ষকদের উচিত যে স্কুলে নয়, এখানে সব জায়গায় কিন্তু তাদেরকে একটা খোলামেলা ভাবে কথা বলা দরকার, তাহলে কিন্তু তার মধ্যে একটা প্রতিভার বিকাশ ঘটবে। সে বাড়ি মোটে পছন্দ করে, এটা তো কোনোভাবেই নয়, বাড়ি পছন্দ করে না বলে সে কথা বলবে না, সেখানে এরকম কিছু হতে পারে না। তাহলে এখানে আমরা দুটো অপশন পড়ে থাকতে থাকবো, তার চিন্তা স্কুলে স্বীকার করা হয় এবং স্কুলে বাচ্চাদের অনেক কথা বলার সুযোগ দেওয়া হয়। দেখো দুটো প্রায় একই রকম লাগছে, কারণ এখানে চিন্তাগুলো স্কুলে স্বীকার করা হয়, অর্থাৎ তার যে চিন্তা ভাবনা, তার যে বিষয়গুলো সে কিন্তু সেগুলো প্রকাশ করে স্কুলে, তাহলে সেগুলোকে বলতে দেওয়া হয় বা তাকে বলার সুযোগ দেওয়া হয়। তেমনি স্কুল বাচ্চাদের অনেক কথা বলার সুযোগ দেয়, হ্যাঁ স্কুল বাচ্চাদের অনেক কথা বলার সুযোগ দেয়, কিন্তু সব সময় দেয় না। আর তার যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ করার সুযোগ দেয়, অর্থাৎ তার যে চিন্তা ভাবনা সেগুলোকে স্বীকার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো, এখানে সঠিক উত্তরটা হবে যে তার চিন্তা স্কুলে স্বীকার করা হয়। চলো নেক্সট বলছি, একজন শিক্ষকের চেষ্টা করা উচিত তার ছাত্রদের সম্ভাবনা বুঝতে পারে, অর্থাৎ একজন শিক্ষকের চেষ্টা করা উচিত তার ছাত্রদের সম্ভাবনা বুঝতে নিচের কোন ক্ষেত্রটি এই উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। দেখো শিক্ষামূলক সমাজবিজ্ঞান, সামাজিক দর্শন, মিডিয়া মনোবিজ্ঞান, শিক্ষাগত মনোবিজ্ঞান। অবশ্যই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কি হচ্ছে, সঠিক উত্তরটি কি হবে না, শিক্ষাগত মনোবিজ্ঞান কিন্তু অবশ্যই ছাত্রদের সম্ভাবনা বুঝতে কিন্তু সহযোগিতা করে। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো অনুপ্রেরণা শেখার প্রক্রিয়ায়, অর্থাৎ অনুপ্রেরণা শেখার প্রক্রিয়ায় কি হয়, মানে অনুপ্রেরণাটা শেখার প্রক্রিয়ায় কিভাবে প্রভাব বিস্তার করে। প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। দেখো অনুপ্রেরণা শেখার প্রক্রিয়া, তাহলে অনুপ্রেরণা শেখার প্রক্রিয়াকে কি করে বা প্রক্রিয়ায় কি করে। দেখো শিক্ষার্থীদের স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে, পুরানো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে, শিক্ষার্থীদের একমুখী চিন্তা করে, তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে। দেখো অনুপ্রেরণা কিন্তু কখনো
শিক্ষার্থীদের একমুখী চিন্তা করে না। অনুপ্রেরণা সবসময় তাদেরকে কিন্তু শেখার আগ্রহটাকে বাড়িয়ে তোলে এবং তারা যে বিভিন্নভাবে চিন্তা করতে পারে সেটা কিন্তু তারা গড়ে তোলে। দেখো স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে, এটা তো কোনোভাবেই নয়। তারপরে দেখো পুরানো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে। অনুপ্রেরণা পুরনো শেখা থেকে নতুন শেখার পার্থক্য করে, এটা কোনো ব্যাপার নয় যে সে পুরনো কি শিখেছে এবং নতুনভাবে শিখছে তার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা কোনো। অনুপ্রেরণা কিন্তু একটা, যখন আমরা জানি যে অনুপ্রেরণা যদি কোনো শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় কিন্তু তার শেখার আগ্রহ বাড়ে এবং সে আরো এগিয়ে চলে। তাহলে এখানে তরুণ শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই করে শেখার আগ্রহ তৈরি করে কি অনুপ্রেরণা। ওকে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষাকে সমৃদ্ধ করা যেতে পারে যদি, তবে শিক্ষাকে সমৃদ্ধ করা যেতে পারে যদি কি হয়, দেখো বাস্তব জগতের পরিস্থিতিগুলিকে ক্লাসে নিয়ে আসা হয় যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ করে শিক্ষকের সুবিধা হয়। আরো শিক্ষণ সহায়ক ব্যবহার করা হয় ক্লাসে। ওকে, তারপর হচ্ছে শিক্ষকরা বিভিন্ন ধরনের বক্তৃতা ও ব্যাখ্যা ব্যবহার করেন। ক্লাসে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়। দেখো পর্যায়ক্রমিক পরীক্ষার প্রতি যদি যথাযথ মনোযোগ দেওয়া হয় তাহলে শিক্ষাকে যথাযথভাবে সমৃদ্ধ করা যায় না। সব থেকে একটা জিনিস, যখন যে কোনো অপশানে আমরা যদি দেখি যে বাস্তব জগতের পরিস্থিতিগুলো নিয়ে একটু আলোচনার জায়গা রয়েছে তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবো অবশ্যই করে। ওকে, দেখো বাস্তব জগতের পরিস্থিতিগুলিকে ক্লাসে নিয়ে আসা হয় এবং শিক্ষার্থীরা একে একে অপরের সাথে যোগাযোগ, অবশ্যই দেখো এখানে পিয়ার লার্নিং রয়েছে এবং বাস্তব পরিস্থিতিকে তুলে নেওয়া হয়েছে আর শিক্ষকের সুবিধা হয় এখানে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো ইয়েরটা, কারণ বাস্তব জগতের পরিস্থিতিগুলিকে একে অপরের সঙ্গে কিন্তু যোগাযোগ অবশ্যই করে করানো হয়। ওকে, আর আরো শিক্ষণ সহায়ক ব্যবহার করবে ক্লাসের মধ্যে, এটা তো শিক্ষাকে সমৃদ্ধ করা যায়, কিছুটা হলেও করা যায়। দেখো এখানে সবসময় প্যাডাগজিক প্রশ্নগুলি কিন্তু ভুল যে একেবারে তা নয়, বিভিন্ন রকম ভাবে উত্তর কিন্তু হতে পারে। ওই জন্য আমরা কিন্তু দেখি যে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক রকম ভাবে উত্তর আসছে, উত্তরগুলো নিয়ে কেস হচ্ছে এবং আমরা ধরো এক ধরনের উত্তর করছি বা একটা চ্যানেল এক ধরনের উত্তর করছে, আরেকটা স্যার আরেক ধরনের উত্তর করছে, এইভাবে কিন্তু প্যাডাগজির প্রশ্নগুলি কিন্তু একটু বিতর্কিত থাকে, কিন্তু সব থেকে সঠিক যেটা আমাদেরকে 100% সেটাকে কিন্তু বেছে নিতে হবে। ওকে, চলো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শেখার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসেবে আমরা বিবেচিত হতে পারে না। দেখো বিবেচিত হতে পারে না বলে যে নেগেটিভ প্রশ্ন রয়েছে, অর্থাৎ যেগুলো পারে সেগুলো আমাদেরকে দেখতে হবে। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও। ওকে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে জানাও কোথাও কোনো সমস্যা থাকলে এবং যদি কেমন ধরনের তোমরা প্রশ্নগুলো পেতে চাচ্ছ এবং প্র্যাকটিস শিটগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাও এবং অবশ্যই তোমাদের এই একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা জায়গায় আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, তো বন্ধুরা দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে না, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শেখার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না। তাহলে দেখো হতে পারে না কোনটা, শিক্ষা একমাত্র প্রতিষ্ঠান একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা হয়। শেখা একটি ব্যাপক প্রক্রিয়া, অবশ্যই শেখা একটি ব্যাপক প্রক্রিয়া। দেখো শেখার লক্ষ্য ভিত্তিক, অবশ্যই শেখা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারপরে দেখো অশিক্ষা একটি শেখার প্রক্রিয়া, অবশ্যই কিন্তু অশিক্ষা একটি শেখার প্রক্রিয়া। মানুষ কিন্তু সারা জীবন ধরে শেখে, সমস্ত ক্ষেত্রে শেখে, কিন্তু এবার যে শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা হয়। দেখো কেবলমাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা হয় এমন তো কিছু নয়, আমরা মানুষ প্রতিনিয়তই কিন্তু আমরা শিখছি, প্রতিটা পদক্ষেপেই আমরা শিখছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে শিখছি। তাহলে কেবলমাত্র যে শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র শেখার স্থান সেটা কিন্তু হতে পারে না। ওকে, চলো নেক্সট দেখো 4 নম্বর বলছে ভিজুয়াল ডিফিসিয়েন্সি সহ একজন ডি গ্রেডের ছাত্র হওয়া উচিত। অর্থাৎ কারো একটা ভিজুয়াল ডিফিসিয়েন্সি ছাত্র, অর্থাৎ তার কিন্তু সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, সে দেখে কম বা দেখতে পায় না, একজন ডি গ্রেডের ছাত্র তার হওয়া উচিত কি, দেখো নিম্ন স্তরের কাজ করার অজুহাত, পিতামাতা এবং বন্ধুদের দ্বারা তার রুটিন কাজে সাহায্য করা, শ্রেণীকক্ষে স্বাভাবিক আচরণ করা, অডিও সিডির মাধ্যমে সহায়তা প্রদান করা এবং শ্রেণীকক্ষে বিশেষ আচরণ দেওয়া। দেখো যখন কোনো ভিজুয়াল ডিফিসিয়েন্সি হোক ফিজিক্যাল ডিফিসিয়েন্সি হোক, যেভাবে যে কারণে তার কোনো সমস্যা থাকুক না কেন, তাকে কিন্তু অবশ্যই শ্রেণীকক্ষের মধ্যে একটা স্বাভাবিক আচরণ যার ফলে তার কোনো হীনমন্যতা না তৈরি হয়, সে যেন নিজেকে আর 5টা ছাত্রর
মধ্যে থেকে সে আলাদাভাবে বা সে নিজেকে কোণঠাসা করে নেয়, সেটা যাতে না করতে পারে তার জন্য কিন্তু শ্রেণীকক্ষে তার স্বাভাবিক আচরণ করতে হবে। এবং যেহেতু সে ভিজুয়াল ডেফিসিয়েন্সি, সেই জন্য কিন্তু তাকে অডিও সিডির মাধ্যমে কিন্তু সহায়তা প্রদান করতে হবে। ওকে, তাহলে 3টা হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটিতে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা উচিত? দেখো নিচের কোনটিতে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা উচিত? দেখো গুরুত্বপূর্ণ গুণ সব থেকে বলেছে, তাহলে দেখো দেখানোর আগ্রহ, অবশ্যই দেখানোর আগ্রহ কিন্তু শিক্ষকের থাকতে হবে, ধৈর্য অধ্যবসায় থাকতে হবে, শিক্ষা পদ্ধতির দক্ষতা থাকতে হবে, বিষয়ের জ্ঞান থাকতে হবে, উচ্চ প্রমিত ভাষার শেখানোর যোগ্যতা থাকতে হবে। দেখো অবশ্যই সবকটা কিন্তু থাকা দরকার, এগুলো একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ গুণ কোনটা সেটা আমরা দেখবো। দেখো দেখানোর আগ্রহ, কেবলমাত্র শুধু দেখানোর আগ্রহ থাকলে যে সে একজন যথাযথ শিক্ষক হয়ে উঠবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে না। তারপর দেখো দক্ষতার বিষয়ের জ্ঞান থাকলে তিনি যে একজন প্রকৃত শিক্ষক হবে সেটাও নয়। আর একটা দেখো প্রমিত ভাষা শেখানোর, কেবল ভাষা শেখানোর যোগ্যতা যদি তার থাকে সেটা কিন্তু একমাত্র গুণ হিসেবে বা সবথেকে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে গড়ে উঠতে পারে না। এবার দেখো ধৈর্য ও অধ্যবসায়, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষকের একটা ধৈর্য থাকতে হবে শেখানোর ক্ষেত্রে, এবং সে একটা সুনির্দিষ্ট অধ্যবসায়ের মধ্যে দিয়ে কিন্তু সে সম্পূর্ণ কাজটা করে চলবে বা করতে হবে তাকে। অর্থাৎ যে কোনো শিক্ষার্থী সে যদিও না শিখতে পারে সঠিকভাবে, তাকে কিন্তু ধৈর্য সহকারে একটা বিষয় তাকে সুন্দরভাবে শেখানোর জন্য কিন্তু তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার নির্দিষ্ট ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হয়ে যাচ্ছে কি ধৈর্য এবং অধ্যবসায়। ওকে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে পর্যায়ে একটা শিশু বস্তু ঘটনা সম্পর্কে যুক্তিযুক্তভাবে চিন্তা করতে শুরু করে তাকে বলা হয়। দেখো তাকে কি বলা হয়? সেন্সরি মোটর স্টেজ ও পর্যায়, আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়, প্রি অপারেশনাল পর্যায়, আর কংক্রিট অপারেশনাল পর্যায়। দেখো পাইজের থিওরিতে আমরা যে 4টে স্তর পাই, দেখো সেন্সরি মোটর স্টেজ এটা হচ্ছে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত কিন্তু এইটা সেন্সরি মোটর স্টেজটা রয়েছে। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত আমরা জানি। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। আর তারপর আনুষ্ঠানিক অপারেশন অর্থাৎ 11 বছর থেকে কিন্তু 11 বছরের উপরে। ওকে, এই 11 বছর থেকে আমরা যেতে পারি পরপর, ঠিক আছে। এবারে এই যে 4টে স্তর, এই 4টে স্তরে কিন্তু একটা প্রত্যেকটা মাহাত্ম্য রয়েছে, এবং প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। এরপরে কিন্তু আমি একটা তোমাদের কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো পাইজের থিওরিটা নিয়ে, সেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো দেখো সেন্সরি মোটর স্টেজে তারা চোখ কান নাক হাত দিয়ে কিন্তু তারা চিন্তা করে, আর কংক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু অবশ্যই তারা কি করে? যুক্তিযুক্তভাবে চিন্তা করতে শুরু করে। ওকে, তাহলে যুক্তিযুক্তভাবে চিন্তা করতে তারা শুরু করে কখন? কংক্রিট অপারেশনাল স্টেজে। ওকে, এবং তারপরে কি হয়? তারপরে যেটা তারা পুরোপুরিভাবে যে বিমূর্ত যে সকল রয়েছে জিনিস, সেই বিমূর্ত চিন্তা শুরু করে কোথায়? বিমূর্ত চিন্তা শুরু করে কিন্তু আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে। ওকে, চলো নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, একজন শিক্ষক তার গণতান্ত্রিক প্রকৃতির কারণে ছাত্রদের পুরো ক্লাসে বসতে দেয়। তাহলে গণতান্ত্রিক প্রকৃতির কারণে তিনি পুরো ক্লাসে বসতে দিচ্ছে। কেউ কেউ একসাথে বসে আলোচনা করে বা গ্রুপ রিডিং করে, অর্থাৎ একসঙ্গে পড়ে, আবার কেউ কেউ চুপচাপ বসে পড়েন। একজন অভিভাবক এটা পছন্দ করেন না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোত্তম উপায় হতে পারে? তাহলে দেখো এই যে ছাত্রদের কার্যকলাপ, তারা যে গ্রুপ রিডিং করে, একসঙ্গে বসে আলোচনা করে, কেউ কেউ চুপচাপ বসে থাকে, এই যে একজন অভিভাবক তিনি কিন্তু এটা পছন্দ করছেন না, তিনি কিন্তু রিপোর্ট করছে স্যারের কাছে। তো এইটা কিভাবে সামাল আপনি দিতে পারবেন? দেখো অভিভাবকদের শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করা উচিত। অভিভাবকদের অধ্যক্ষকে পরিবর্তন করার জন্য অনুরোধ করা উচিত তাদের ওয়ার্ডের অংশ। ওকে, তাদের ওয়ার্ডের অংশটা পরিবর্তন করা উচিত। অভিভাবকদের উচিত যে শিক্ষকের প্রতি আস্থা প্রদর্শন করা, শিক্ষকের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা। আর পিতামাতা উচিত যে সন্তানকে তা থেকে দূরে সরিয়ে নেওয়া, অর্থাৎ বিদ্যালয় থেকে কিন্তু দূরে সরিয়ে নেওয়া। দেখো একজন
কোনো রকমভাবে কিন্তু পিতামাতা তারা দূরে সরিয়ে নেবে না বিদ্যালয় থেকে, তাহলে কিন্তু তার যে পড়াশোনা, তার যে বিকাশটা, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। ওকে, দেখো শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অধ্যক্ষের কাছে অভিযোগ করা উচিত, এটা তো কোনোভাবেই নয় যে অভিযোগ করবেন না। সবসময় যে কোনো সমস্যা, যদি কোনো ক্লাসের সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এই অভিভাবকদের উচিত শিক্ষকের প্রতি আস্থা প্রদান করা। কারণ কেন শিক্ষকরা সে জায়গাটা এই জায়গা এরকমভাবে তারা পড়াচ্ছে, বা কেন এইরকম তারা একটা সিচুয়েশন তৈরি করছে ক্লাসের মধ্যে, এবং সেই বিষয়টা নিয়ে সেই শিক্ষকের সঙ্গে আলোচনা করা অবশ্যই করে উচিত। ওকে, এবং আলোচনা করে তাদের মধ্যে দিয়ে জানা উচিত যে কেন স্যার আপনি এটা করছেন, এবং এই করার ফলে কি সমস্যা হচ্ছে, বা কেন এটা করছেন, সমস্যা তৈরি হচ্ছে কেন, বা এর ফলে কি হতে পারে, সেটা নিয়ে কিন্তু শিক্ষকের সঙ্গে আলোচনা করা দরকার। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো হয়ে যাচ্ছে কি 3-এরটা। ওকে, অভিভাবকদের উচিত যে শিক্ষকের প্রতি আস্থা রাখা। নিশ্চয়ই শিক্ষক মহাশয় এটা করাচ্ছে মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কারণ রয়েছে, এবং শিক্ষকের সাথে আলোচনা করে অবশ্যই সেটা সমাধান করা উচিত। চলো 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিক্ষার অন্তর্দৃষ্টি তত্ত্ব প্রচার করেছেন গেস্টাল্ট তাত্ত্বিক, প্যাভলভ, ওকে, জিন পিয়াগেট, বিকাশের 4টি স্বতন্ত্র পর্যায় চিহ্নিত করেছে। দেখো এখানে শিক্ষার অন্তর্দৃষ্টি প্রচার করেছেন কারা, গেস্টাল্ট তাত্ত্বিকরা। ওকে, গেস্টাল্ট তাত্ত্বিকরা কিন্তু শিক্ষার অন্তর্দৃষ্টি প্রচার করেছেন। চলো নেক্সট বলছে ছোট বাচ্চাদের শেখার প্রক্রিয়ায় পিতামাতার ভূমিকা পালন করা উচিত। দেখো পিতামাতা কেমন ভূমিকা পালন করবে, নেতিবাচক, সক্রিয়, সহানুভূতিশীল, নিরপেক্ষ। এটা তোমরা অবশ্যই সবাই পারবে। দেখো অবশ্যই কিন্তু পিতামাতাকে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে, উন্নয়ন একটি অন্তহীন প্রক্রিয়া, পারস্পরিক সম্পর্কের নীতি, ধারাবাহিকতার নীতি, একীকরণের নীতি, মিথস্ক্রিয়ার নীতি। দেখো উন্নয়ন কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ধারাবাহিকতার নীতি, অর্থাৎ উন্নয়ন একটা ধারাবাহিকভাবে কিন্তু গড়ে চলে, এবং অন্তহীন, অর্থাৎ উন্নয়ন কিন্তু অন্তহীন প্রক্রিয়া, অর্থাৎ এর কোনো শেষ নেই, অর্থাৎ কন্টিনিউ কিন্তু এ ঘটতে থাকে, এবং একটা নির্দিষ্ট ধারাবাহিকতার সাথে কিন্তু অবশ্যই করে ঘটতে থাকে। ওকে, চলো 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোনটি যেখানে শিশু স্থান, অর্থাৎ শিশু স্থান কোনটি, দেখো খেলার মাঠ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পরিবেশ, অডিটোরিয়াম, বাড়ি। আমরা কিন্তু চট করে দেখে বলে দেবো যে হয়তো বাড়িটা সঠিক, শিশু স্থান হচ্ছে কি বাড়ি। না, শিশু স্থান কিন্তু বাড়ি নয়, শিশু স্থান হচ্ছে কি বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের পরিবেশ। এখানে সঠিক উত্তরটি কি হবে, বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়। দেখো বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়, অর্থাৎ নেগেটিভ বলেছে, আমরা কিন্তু চট করে যেটা বুদ্ধিমান শিশুর লক্ষণ আমরা সেটাকে বসিয়ে দিলাম, কিন্তু নয় বলেছে, অর্থাৎ আমাদেরকে দেখে নিতে হবে কোনগুলো কিন্তু বুদ্ধিমান শিশুর লক্ষণ, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। দেখো যে একজন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, অবশ্যই কিন্তু যে একজন নিজেকে মানিয়ে নিতে পারবে তিনি একজন বুদ্ধিমান শিশু। একটা বিমূর্ত চিন্তা ভাবনা চালিয়ে যান, অবশ্যই যারা বুদ্ধিমান শিশু তারা বিমূর্ত চিন্তা অবশ্যই করতে পারবে। যিনি সাবলীলভাবে যথাযথভাবে যোগাযোগ করার ক্ষমতা রাখে, অবশ্যই যোগাযোগ করার ক্ষমতা রাখে, তিনি হচ্ছে বুদ্ধিমান। এবার হচ্ছে যিনি খুব দ্রুত দীর্ঘ প্রবন্ধ তৈরি করার ক্ষমতা রাখে, এটা কিন্তু এখানে যথাযথ নয়, কারণ কেবলমাত্র দ্রুত দীর্ঘতম প্রবন্ধ তৈরি করতে পারেন তিনি যে কেবলমাত্র বুদ্ধিমান হবে এরকম কিন্তু কোনো বিষয় নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এরটা। 25 নম্বর প্রশ্ন, ড্যাশ অনুপ্রাণিত শিক্ষার একটি চিহ্ন হিসাবে বিবেচনা হয় বা বিবেচিত হয়। দেখো ক্লাসে সর্বাধিক উপস্থিতি, শিক্ষকের দেওয়া প্রতিকারমূলক কাজ, শিক্ষার্থীদের প্রশ্ন করা, ক্লাসে পিন অফ সাইলেন্স। ড্যাশ অনুপ্রাণিত শিক্ষার একটি চিহ্ন হিসেবে বিবেচিত হয়। দেখো ক্লাসে সর্বাধিক উপস্থিতি, শিক্ষকের দেওয়া প্রতিকারমূলক কাজ, শিক্ষার্থীদের প্রশ্ন, ক্লাসে পিন অফ সাইলেন্স। অর্থাৎ শিক্ষার্থীরা যে অনুপ্রাণিত হয়েছে তার চিহ্নিত আমরা কিভাবে করতে পারি, যখন একটা শিক্ষার্থী ক্লাসের মধ্যে সক্রিয়ভাবে কাজ করবে তখন আমরা ভাববো যে অবশ্যই করে কিন্তু শিক্ষার্থীটা সে কোনোভাবে শিক্ষকের দ্বারা বা পড়াশোনার দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছে। তাহলে সর্বাধিক উপস্থিতি যদি থাকে কেবলমাত্র, তাহলে সে কি অনুপ্রাণিত হয়েছে, সে হয়তো বাড়ির চাপে হতে পারে সে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকে, তাহলে এটা কিন্তু অনুপ্রাণিত হয়েছে আমরা পুরোপুরিভাবে বলতে পারি না। তারপরে শিক্ষকের দেওয়া প্রতিকারমূলক কাজ, সে কাজগুলো করছে, শিক্ষক কাজ দিচ্ছে সে তুলে নিচ্ছে, এটা তো নয়।
এবার দেখো প্রশ্ন করা, অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন করা, আর একটা হচ্ছে ক্লাসে পিন্ড অফ সাইলেন্স, অর্থাৎ শিক্ষার্থী কি হচ্ছে ক্লাসে একদম সে সাইলেন্ট মোডে থাকে, সে অনুপ্রাণিত হয়, এটা কিন্তু আমরা বলতে পারি না। দেখো শিক্ষার্থীরা যদি তারা নিজেরা প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে উৎসাহিত হয়, তারা নিজে যদি প্রশ্ন করে, তখন আমরা ভাববো যে তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, শিক্ষার্থীদের প্রশ্ন করা, অর্থাৎ শিক্ষার্থীরা তারা প্রশ্ন করবে, তখন আমরা ভাববো যে তারা অবশ্যই অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হয়ে বিষয় সম্পর্কে তারা প্রশ্ন করছে। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি শিশু সামাজিক মানসিক চাহিদার সাথে সম্পর্কিত নয়? দেখো সামাজিক মানসিক চাহিদার সাথে সম্পর্কিত নয় কোনটি? দেখো প্রশংসা বা সামাজিক অনুমোদনের প্রয়োজন, মানসিক নিরাপত্তার প্রয়োজন, শরীরে বর্জ্য পণ্য নিয়মিত নির্মূল কোম্পানির জন্য প্রয়োজন। সামাজিক ও মানসিক চাহিদা, প্রশংসা ও সামাজিক অনুমোদনের জন্য অবশ্যই সামাজিক ও মানসিক চাহিদা প্রয়োজন, মানসিক নিরাপত্তার জন্য অবশ্যই মানসিক চাহিদার প্রয়োজন। দেখো কোম্পানির জন্য, অর্থাৎ দেখো সে যদি কোনো কোম্পানিতে কাজ করে তাহলে তার জন্য সামাজিক চাহিদার অবশ্যই প্রয়োজন। এবারে শরীরে বর্জ্য পণ্য নিয়মিত নির্মূল, অর্থাৎ দেখো আমাদের শরীরের যে আমরা যে বর্জ্যগুলো, ঘাম বলো, ঘামের মধ্যে দিয়ে বর্জ্য নির্মূল হয় বা নির্মূল হয়, আমাদের মলমূত্র ত্যাগ করে সেখানে নির্মূল হয়, সেখানে কিন্তু সামাজিক ও মানসিক চাহিদার কোনো সম্পর্কিত একটা বিষয় থাকে না। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, 3-এরটা। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মাইন্ড ম্যাপিং বলতে বোঝায়, মাইন্ড ম্যাপিং বলতে কি বোঝায়? দেখো বন্ধুরা অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো। আশা করছি আজকের কিন্তু ভিডিওটি অবশ্যই তোমাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। এবং কোথাও কোনো সমস্যা থাকলে এবং কেমন ধরনের প্রশ্ন তোমাদের প্রয়োজন অবশ্যই করে তোমরা প্র্যাকটিস এগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এবং যদি তোমরা সমস্ত পিডিএফগুলো পেতে চাও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাও। দেখো ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রাম গিয়ে, অথবা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। ওকে, লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এবারে দেখো মাইন্ড ম্যাপিং বলতে বোঝায়, মাইন্ড ম্যাপিং বলতে কি? মাইন্ড ম্যাপিং বলতে মনের যে কার্যকারিতা সেইগুলোকে নিয়ে আলাপ আলোচনা, গবেষণা, তার পরিমাপ করাটা হচ্ছে কি মাইন্ড ম্যাপিং। ওকে, তাহলে এখানে 4টে অপশান কি দেখো, বোঝার ক্ষমতা বাড়ানোর একটি কৌশল, একটি দুঃসাহসিক কাজের জন্য একটি কর্মপরিকল্পনা, একটি মনের ছবি আঁকা, মনের কার্যকারিতা নিয়ে গবেষণা। দেখো মাইন্ড ম্যাপিং অবশ্যই কিন্তু একটা মনের কার্যকারিতা নিয়ে একটা গবেষণা হচ্ছে কি মাইন্ড ম্যাপিং। ওকে, চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সর্বোত্তম উপায় বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শেখার অসুবিধা মোকাবিলায় ব্যবহার করতে হয়। তাহলে সর্বোত্তম উপায়, কোন উপায়টা সব থেকে সর্বোত্তম হবে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার অসুবিধা মোকাবিলা করা যাবে? দেখো অক্ষমতার জন্য উপযোগী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি বা শেখার পদ্ধতি, ব্যয়বহুল চকচকে উপাদান, সহজ এবং আকর্ষণীয় পাঠ্যবই, গল্প বলার পদ্ধতি। দেখো সব থেকে উপযুক্ত মানে শিক্ষার্থীদের শেখার অসুবিধার ক্ষেত্রে সব থেকে উপযুক্ত কোনটি হবে? দেখো চকচকে ও ব্যয়বহুল যে উপাদানগুলি ব্যবহার করলে যে শিক্ষার্থীদের শেখার অসুবিধা মোকাবিলা করা যাবে সেটা তো একদমই নয়। সহজ ও আকর্ষণীয় পাঠ্যবই, সহজ ও আকর্ষণীয় পাঠ্যবই করলে সব ক্ষেত্রে অসুবিধা দূর হবে না। আর গল্প বলার পদ্ধতিতে এটাও কিন্তু হবে না। গল্প বলার পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা মোকাবিলা করা যায়, কিন্তু সব ক্ষেত্রে যাবে না। এবার হচ্ছে অক্ষমতার জন্য বিভিন্ন শিক্ষার পদ্ধতি, অর্থাৎ এমন বিষয়ে শিক্ষার পদ্ধতি গড়ে তুলতে হবে, এমনভাবে শিক্ষার পদ্ধতি প্রয়োগ করতে হবে যেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা সেই বিষয়টার প্রতি মনোযোগী হয়, তারা আকর্ষিত হয়, তারা যেন নিজে থেকে প্রশ্ন করতে উৎসাহী হয়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে দেখো, এরটা। ওকে, বা একেরটা। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, পাইজেট অনুযায়ী নিচের কোনটিতে একটি শিশু যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে বিমূর্ত প্রস্তাব সম্পর্কে? দেখো বিমূর্ত প্রস্তাব সম্পর্কে কোনটা চিন্তা করতে শুরু করে, ঠিক আছে? তাহলে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে। একটু আগে আমরা এই প্রশ্নটা বলেছি, দেখো কংক্রিট অপারেশনাল স্তর 7 থেকে 11 বছর, আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে 11 বছর তার বেশি, আর সেন্সরি মোটর পর্যায়ে জন্ম থেকে 2 বছর, প্রি অপারেশনাল পর্যায়ে 2 থেকে 7 বছর। অবশ্যই দেখো এই যখন বিমূর্ত বা যৌক্তিকভাবে যখন তারা চিন্তা করতে শুরু করে তখন সেটা হয়ে যাবে কি অবশ্যই করে কি কংক্রিট অপারেশনাল স্টেজ বা কংক্রিট অপারেশনাল পর্যায়ে। ওকে,
7 থেকে 11 বছর বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা যৌক্তিকভাবে তারা চিন্তা করতে শুরু করে কংক্রিট অপারেশনাল স্টেজ। ওকে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিমূর্ত কংক্রিট একটা ধারণা কিন্তু তৈরি হয়, ধীরে ধীরে তৈরি হয়। ঠিক আছে, আর বিমূর্ত একদম ধারণা যেটা হয় সেটা কিন্তু আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে। ওকে, চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন দেখো, নিচের কোনটি সৃজনশীলতা বৃদ্ধি করবে শিক্ষার্থীদের মধ্যে? দেখো, শিক্ষার্থীদের ব্যবহারিক মূল্য শেখানো, ভালো শিক্ষা, প্রশ্ন করার সুযোগ প্রদান করা, প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভা লালন করা, থেকে লক্ষ্য উপার্জনের উপর জোর দেওয়া, স্কুল জীবনের শুরু। এই অপশনটা একটু সমস্যাদায়ক লাগছে। তারপর বলছে পরীক্ষায় ভালো নম্বরের জন্য শিক্ষার্থীদের কোচিং করা। দেখো, কোচিং করার বিষয়টা কিন্তু ভালো নম্বরের জন্য এটা সৃজনশীলতা বৃদ্ধি করা যায় না। অবশ্যই সৃজনশীলতা বৃদ্ধি অর্থাৎ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং তাদের যে সহজাত প্রতিভা, তারা যে সকল প্রতিভার মানে যে সকল প্রতিভাগুলো নিয়ে জন্মেছে বা প্রতিভার তাদের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু তারা প্রকাশ করবে বা লালন করবে বলতে পারি আমরা। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি ভেবে দেখো, প্রশ্ন করার কিন্তু সুযোগ প্রদান করা, প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভা লালন করা, অর্থাৎ তাদের মধ্যে কি প্রতিভা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে। ওকে, তো বন্ধুরা আজকে দেখো এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ছিল। আশা করছি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের খুবই ভালো লেগেছে। দেখো, আজকে সিটেট 2011 জুনের যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে একটু দয়া করে সুন্দর হাত দিয়ে লাইক করে দাও এবং কমেন্টে জানাও আজকের প্র্যাকটিস সেটটি কেমন হয়েছে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওকে, তো বন্ধুরা প্রত্যেককে আবারও রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দাও। ওকে, তো চলো দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।